ছিল, এটা পড়াই ফেললাম না? যে আলফা ইজ ইকুয়াল টু রুট ওভার কে বাই সি, এটা পড়াইলাম না? জি স্যার, জি এটা হয়ে স্যার। গেছে। ডাইলুশন, ডাইলুশন ওকে। তো এটা তো পড়াইছি, আবার অম্লের শক্তিমাত্রা তো পড়ানোর কথা, মানে কোন কোন শর্তে একটা অম্ল অম্ল হবে সেটা পড়াইছি না? জি স্যার, পড়াইছেন। একটু আমাকে রিভিউ দিবা, মানে জাস্ট বলবা যে এগুলো পারো কিনা। ধরো আমি তোমাকে দিলাম HF, HCl, HBr, HI, কোনটা বেশি তীব্র অ্যাসিড? কোনটা তীব্র, বেশি তীব্র বলো। কি মুশকিল, চুপচাপ আছো কেন? রিপ্লাই দেওয়া লাগবে তো ক্লাসে। HCl। হ্যাঁ, HCl। কোনটাই? HCl কে বললা? দিশা বললা HCl? জি স্যার। এটাই পড়াইলাম তোমাদের সেদিন? হাই হাই, কলেজে পড়ালাম না এটা? কোনটা তীব্র বেশি হবে? মনে নাই। মনে নাই? এই নাদিয়া বলো, কি মানে কি পড়াইছিলাম এখানে, বলো কোনটা তীব্র বেশি হবে বলো। স্যার, HI না বেশি তীব্র? এই চাই বেশি তীব্র? মানে এটা কি ওই, আমি তো মনে হয় না শুধু কোচিং এ ক্লাস নিচ্ছি, এটা তো কলেজেও ক্লাস নেওয়ার কথা, নিছি কিনা বলো তো? নেননি স্যার। নেইনি? না, আমাদের হয়নি। মানে কলেজে আমি ক্লাস নেইনি এসির তীব্রতা নিয়ে? আমাদের লাস্ট ক্লাস অম্লের শক্তিমাত্রার উপর করে শেষ করে দিয়েছিলেন। শক্তিমাত্রা শুরু করি নাই? না স্যার। হাই হাই, তাহলে তো গেল। তাহলে নাদিয়া, পায়েল, আর কে ছিল ওই দিন? আদিবা, তোমাদের তো এই ক্লাস জাস্ট রিভিশনের মতো করে হইতে পারে। দেখো, অম্লের শক্তিমাত্রা বা স্ট্রেংথ অফ অ্যাসিড, কোনটা বেশি তীব্র অ্যাসিড সেই ব্যাখ্যাটা এখানে বলা হবে। তো এখন প্রথম প্রথম ক্রাইটেরিয়া এটা হচ্ছে হ্যালো অ্যাসিড। হ্যালো অ্যাসিড বা যেগুলো হ্যালোজেন অ্যাসিড বলতে পারো, হ্যালোজেন অ্যাসিডের তীব্রতা যত বড় অ্যানায়ন তত তীব্র অ্যাসিড। এর মানে হচ্ছে তোমার এই যে আই মাইনাস, শেপ হওয়ার বড়, বিআর মাইনাস এর একটু বড়, তারপরে সিএল মাইনাস, দেন এফ মাইনাস, এর মানে হচ্ছে এইচ আই সবচেয়ে তীব্র, দেন এইচ বিআর, দেন এইচ সিএল, দেন হচ্ছে কি এইচ এফ। মনে থাকবে? মনে থাকা উচিত। নাম্বার টু, যেগুলো অক্সো অ্যাসিড, অক্সো অ্যাসিড মানে যেখানে অক্সিজেন আছে, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বা এরকম যত অ্যাসিড আমরা চিনি আর কি, সালফিউরিক, নাইট্রিক, এক্সেট্রা এক্সেট্রা। এই ক্ষেত্রে কেন্দ্রীয়
পরমাণু বা মৌলের, কেন্দ্রীয় মৌলের জারণ মান যত বেশি, অ্যাসিড তত তীব্র। ব্যাখ্যাতে আসো। H2SO4, HNO3, H2SO3, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে সালফার, নাইট্রোজেন, সালফার। আমি জার্মান বের করে দেখি, জার্মান বের করে আমি বেশি এখন ব্যাখ্যা দিচ্ছি না। জার্মান মান 6, জার্মান মান 5, জার্মান মান 4। তাহলে শর্ত মতে কোন অ্যাসিডটা বেশি তীব্র হবে বা স্ট্রেন্থ বেশি হবে? H2SO4। H2SO4। এটা হলো দ্বিতীয় ক্রাইটেরিয়া। তৃতীয় ক্রাইটেরিয়া, যদি জারণ মান সমান হয় ওই সেম অক্সো অ্যাসিডের জন্যই, অক্সো অ্যাসিডের জন্যই যদি জারণ মান সমান হয়, তবে যে কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট, সে তত তীব্র। এটা মূলত একই গ্রুপের মৌলগুলোর মধ্যে হয়ে থাকে, মানে একই গ্রুপের মৌলের দ্বারা গঠিত অ্যাসিড দিয়ে হয়ে থাকে। আমি লিখে দিচ্ছি একটু। স্যার একই, আকার ছোট হলে কেন তীব্র? বলছি, একই গ্রুপের মৌলের দ্বারা গঠিত অ্যাসিড। মনে করো HNO3, HPO4, এর নাম কি আর এর নাম কি, কেউ বলতে পারবা? নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। ভেরি গুড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আর একটা হচ্ছে H2SO4, আর একটা হচ্ছে H2SeO4, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোজেন সেলেনিয়াম অ্যাসিড। যাক, তো প্রশ্ন কি করলা, আমি বললেন? ব্যাখ্যা মানে এটা হচ্ছে বেশি সেলেনিয়াম বা সেলেনিয়াক অ্যাসিডও বলে অনেকে। একটু লিখে দেন। পয়েন্ট হচ্ছে, এদের মাঝে যদি জারণ মান দেখি, এরও +5, এটারও +5, এটারও +6, এটারও +6, তাহলে কোনটা বেশি তীব্র হবে? আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মান সমান পাইলাম, তাহলে এখন কোন দিকে তাকাবো? আমরা দেখবো হচ্ছে কেন্দ্রীয় মৌলের আকার দেখবো, মানে এদের ভিন্ন ভিন্ন ক্যাটাগরি আর কি, মানে এটা একটা অংশ, এটা একটা অংশ, দুটো আবার মানে একসাথে মিলাই নিও না। এখানে এই যে মাসি, নাইট্রোজেনের আকার ছোট, ফসফরাসের আকার বড়, এই কারণে এইটা বেশি তীব্র হবে। একইভাবে সালফারের আকার ছোট, সেলেনিয়াম আকারটা বড়, মানে তীব্র এটা বেশি হবে। এখন দিশার প্রশ্ন ছিল যে কেন এটা হয়। কারণ যদি আকার ছোট হয়, ইলেকট্রনের ঘনত্ব বেশি হয়। তো নাইট্রোজেনের আকার ছোট, মানে নাইট্রোজেনের কাছে ইলেকট্রন বেশি আছে, এর এরকম বেশি কাছে আছে, নিকটে বেশি আছে। ঘটনার জন্য একটা এরকম টাইপের, 1, 2, এরকম একটা অক্সিজেন থাকে, অক্সিজেন আর হাইড্রোজেন। তো যেটা হয়, আকার ছোট হলে এখানে ঘনত্ব বেশি হয়, ঘনত্ব বেশি হলে অক্সিজেনের ইলেকট্রন
নেগেটিভিটির কারণে অক্সিজেন ইলেকট্রনটা বেশি তার দিকে টানতে পারে। মানে এই নাইট্রোজেন তার দিকে ইলেকট্রন বেশি টেনে নিয়ে আসে, অক্সিজেন ইলেকট্রনের একটু ঘাটতি বোধ করে, অক্সিজেনও এই ইলেকট্রনটাকে তার দিকে টানে। এর ফলে হাইড্রোজেনটা সহজে বের হয়ে যেতে পারে। আমরা জানি হাইড্রোজেন যত দ্রুত বের হয় বা যত বেশি বের হয় সেটা তত তীব্র অ্যাসিড। তো প্রথম কথা হলো আকার ছোট, ঘনত্ব বেশি, ফলে অক্সিজেনের কাছেও ইলেকট্রনের একটু ঘাটতি বা ইলেকট্রনের ঘনত্ব কিছুটা কম থাকে, ফলে সে হাইড্রোজেন থেকে তার দিকে ইলেকট্রন টানার চেষ্টা করে। ফলে এই অ্যাসিডটা একটু বেশি তীব্র হয় কম্পেয়ার টু ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এ গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টে আসো। 4 নম্বরটা হচ্ছে অক্সো অ্যাসিডের ক্ষেত্রে একইভাবে যদি তোমার ভিন্ন ভিন্ন গ্রুপের কোনো মৌল হয়, ভিন্ন ভিন্ন গ্রুপের, মানে অক্সো অ্যাসিড ধরো জারণ মান সমান, জারণ মান সমান কিন্তু ভিন্ন গ্রুপ, এটা হতে পারে। সেক্ষেত্রে কি হবে? ভিন্ন গ্রুপের একই জারণ মান বিশিষ্ট মৌলের অ্যাসিড, এই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে? এই ক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা যার যত বেশি সে তত তীব্র অ্যাসিড। ব্যাপারটা কেমন? ধরো মেটাবরিক অ্যাসিড H3BO3 আর হচ্ছে গিয়ে H3PO4। PO4 সম্ভবত 5, 3 × 6, 3 × 3 = 6 না, +3 হবে এখানে। এটা না দিয়ে অন্য +3 ওয়ালা কাউকে দিতে হবে। আহ এইচ H3PO3 দেই, হ্যাঁ এটা দেই। তো এই দুটোর ক্ষেত্রে তোমার ফসফরিক বা অ্যাসিডের তোমার আহ তড়িৎ ঋণাত্মকতার মানটা একটু বেশি এই ফসফরাসের। আর আমি এখানে কম্পেয়ার করতেছি বোরন আর ফসফরাসের মধ্যে। তো বোরনের মানটা হচ্ছে 2.1 আর 2। এই দুইটার ক্ষেত্রে ফসফরাসের মান হচ্ছে আমার 2.1, এটা হচ্ছে 2.0। তার মানে এটা বেশি, এটা বেশি হলে এটা তীব্র অ্যাসিড হবে। এ হলো ব্যাখ্যা। এ হলো 4 নম্বর পয়েন্ট। এখন আসো 5 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট ছিল হচ্ছে এক একটা মৌলের এক এক রকম দাম কি মুখস্থ করবো ঋণাত্মকতা কার কোনটা? পরীক্ষাতে এটা বেশি আসে না, সাধারণত উপরে দুটো বেশি পরীক্ষায় আসে। এই T2 আর 3টা ভালো করে শিখে রাখো। আমি একটু রেড মার্ক করে রাখলাম। 2 আর 3টা বেশি ভালো করে শিখে রাখো, পরীক্ষাতে আসলে এটা বেশি আসে। 4 নম্বর বা 5 নম্বর এগুলো আসলে খুব বেশি আসে না। 5 নম্বরটা একটু দেখা ভালো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে H3BO3 কি বলেছেন, মেটাবরিক অ্যাসিড? হ্যাঁ, মেটাবরিক অ্যাসিড। তাহলে স্যার অর্থবরিক কোনটা? এইচ বি HBO2। HBO2? হ্যাঁ, HBO2। তাও একবার দেখে নাও, আমি তো বই ছাড়াই তোমাদের পড়াচ্ছি। আই হোপ ঠিকই বলতেছি, তারপরে একবার তোমরা দেখে নিতে পারো, সবগুলো মোটামুটি বইতে দেওয়া আছে। একটু দেখো, আমি জাস্ট বইটা বের করে নিই। হুম। একবারে আমি তোমাদের অ্যান্সারটা দিয়ে দিচ্ছি আর কি। ফসফরাস, 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 ফসফরাস। আচ্ছা, আহ একটু চেঞ্জ করে নাও। এটা হচ্ছে অর্থবরিক অ্যাসিড। অর্থবরিক অ্যাসিড। আমার একটু বলতে ভুল হয়ে গেছে, এটা ঠিক করে নাও। এটা হচ্ছে অর্থবরিক অ্যাসিড, মেটাবরিক না। এটা হচ্ছে অর্থবরিক অ্যাসিড। অর্থবরিক অ্যাসিড আর মেটাবরিক হচ্ছে
HbO2, এটা মেটাবলিক অ্যাসিড। এখন প্রশ্ন করতে পারো এতগুলো আসলে নাম মনে রাখাটা আসলে সম্ভব কিনা। আগে বললাম সবগুলো মনে রাখতে হয় না, 2 আর 3 ভালো করে মনে রাখলে হয়। 5 নম্বর আছে দ্রাবকের প্রকৃতি। দ্রাবকের প্রকৃতি মানে কোন দ্রাবকে কোনটা কিভাবে কাজ করবে। আহ, এটার জন্য আমাকে চিন্তা করতে হবে আমি ওই অম্লটাকে কোথায় মিশ্রিত করতেছি। ধরো CH3COOH প্লাস পানি, বা যেটা জলীয় দ্রবণ। এই দ্রবণে আমার এই CH3COO মাইনাস প্লাস H প্লাস উৎপন্ন করবে। আর একইভাবে যদি আমার ক্ষারীয় দ্রবণ হয়, তাহলে CH3COOH প্লাস NH3, এখানে পাওয়া যায় CH3CO মাইনাস প্লাস NH4 প্লাস, বা তুমি NH4 প্লাস H প্লাস করতে পারো। এই ক্ষারীয় দ্রবণে অ্যাসিডের তীব্রতা বেশি। তীব্রতা বেশি, এটা মাথায় রাখো। এটা এমসিকিউ তে একটু ভালো করে পড়বা। এটা এমসিকিউর জন্য ভালো করে মাথায় রাখতে হবে যে ক্ষারীয় দ্রবণে এই অ্যাসিডের তীব্রতা একটু বেশি আর কি। এটা এমসিকিউর জন্য একটু ইম্পর্টেন্ট। আর 6 নম্বর পয়েন্ট, এটা আসলে আহ মুখস্থ বিদ্যা, যে কে এর মান পড়াইছিলাম, এসিড বিয়োজন ধ্রুবক। ধ্রুবক, তো কে এর মান যত বেশি তত তীব্র অ্যাসিড। এখন এই মানটা মনে না রাখলে হয়, এটা মনে রাখার মতো কিছু তেমন নাই। এটা যত বেশি তত তত তীব্র অ্যাসিড, হ্যাঁ। এই মানটা মনে রাখতে হবে, কোনো বাধ্যবাধকতা নেই, মানটা দিয়ে দেয় পরীক্ষায়। কারণ তুমি ওই মান দিয়ে এটা অত বের করতে পারবা না, না করতে পারার কথাও না। এ হলো 6টা পয়েন্ট। এর মাঝে 1 2 3, এই 3টা পয়েন্ট ভালো করে পড়বা। মানে যদি হ্যালো অ্যাসিড হয়, হ্যালো অ্যাসিডের জন্য তোমার আকার পড়বা। 1 নম্বর, 2 হচ্ছে অক্সো অ্যাসিড জারণ মান, 3 হচ্ছে কি অক্সো অ্যাসিড আকার, মানে কেন্দ্রীয় মৌলের আকার। এই 3টা ভালো করে পড়বা। আশা করা যায় তোমাদের এখানকার অ্যাসিড ভিত্তিক প্রশ্নতে কোনো সমস্যা হবে না। এখন আসা হচ্ছে ক্ষারের শক্তিমাত্রা। ক্ষারের শক্তিমাত্রা বা স্ট্রেংথ। এখানেও একটা মান দেওয়া থাকে কেবি। এটা হলো ক্ষার বিয়োজন ধ্রুবক। তো ক্ষার বিয়োজন ধ্রুবক, এই মানটা যত বেশি তত তীব্র ক্ষারক। এই মানটা যত বেশি তত তীব্র ক্ষারক। কথা বুঝতে পারছো? তো এই মানটাও তোমাকে মুখস্থ করতে হবে তা বলছি না, বাট ওই মানের অংশটা মাথায় রাখো, যে এরকম মান দেওয়া থাকলে বুঝবো যে এটা অনেক তীব্র ক্ষারক। নাম্বার 2, এখান থেকে আমি একটু আমার মতো করে বলি, কারণ এখন এই বইয়ের এই কনটেক্সটে আহ খুব বেশি আহ তোমার ওভাবে কাজে লাগবে না। বাট আমি যেটা দেখাই দিই সেটা একটু বেশি কাজে লাগবে। সেটা হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2 এর ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড। গ্রুপ 1 এর ধাতব অক্সাইড বা হাইড্রোক্সাইড, এইটা একটু মাথায় রাখো। এরা বেশি তীব্র, এরা বেশি তীব্র। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, বা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এগুলো আর কি। ব্যতিক্রম একটা আছে, সেটা হচ্ছে ব্যতিক্রম হলো বেরিলিয়াম। এই বেটা এখানকারই হাইড্রোক্সাইড, বাট সে মৃদু। এটা মনে রাখো। এরপরে আসা হচ্ছে 3 নম্বর পয়েন্ট, আসলে কিছু নাই, এরা ছাড়াই গ্রুপ 1 আর গ্রুপ 2 ছাড়া বাকি সবগুলো মৃদু। গ্রুপ 1, গ্রুপ 2 ছাড়া
সব ক্ষারক ই মৃদু ক্ষারক বা দুর্বল ক্ষারক। এখন আমাকে বলো, ক্ষারক নিয়ে কোনো কনফিউশন তেমন আছে না নাই? নো স্যার। তবে নেই একটা স্যার। পয়েন্ট এখানে একটা পয়েন্ট এখানে বলা উচিত, অনুবন্ধী অম্ল বা ক্ষারকের ব্যাপারটা মাথায় রাখো, এটা কিন্তু একটু হলেও ইম্পর্টেন্ট। কারণ বিষয়টা এখন তোমাদের কাছে আহ বোধগম্য কিনা আমি একটু কনসেপ্টটা বুঝাই দেই। মানে অনুবন্ধী অম্ল ক্ষারের কথা মনে ছিল? অনুবন্ধী অম্ল ক্ষারক কি বলেছিলাম? দুর্বল অম্লের অনুবন্ধী ক্ষারক তীব্র হয়, বলছিলাম এটা। জি স্যার। চ্যাপ্টার 1 সেকেন্ড পেপার। বলছেন স্যার। হ্যাঁ, তো মনে করো CH3COOH, এটা দুর্বল অম্ল। এখান থেকে কি পাচ্ছি আমি? CH3COO- প্লাস H প্লাস। তো এইটা হচ্ছে অনুবন্ধী ক্ষারক। এইটা কিন্তু বেশ তীব্র। তো সেক্ষেত্রে আমার গ্রুপ 1 বা গ্রুপ 2 ফলো করে নাই, ফলো করছে দুর্বল অম্লের যে ক্রাইটেরিয়া সেটা। সো এটা যদি তোমাদের দুর্বল অম্ল দিয়ে কোনো অনুবন্ধী ক্ষারক বের করতে বলে, তাহলে এইটা একটু মাথায় রাখো আর কি, যে এইরকম ক্যাটাগরিতে এটাও তীব্র হয়। সো এই জায়গাটা একটু দেখে নিও, এটা একটু বুঝে নিও আর কি। একইভাবে যদি সবল অম্ল হয় তাহলে তার অনুবন্ধী ক্ষারকটা দুর্বল হয়, এটাও তোমাদের কনটেক্সটে আসতে পারে। বা যদি নর্মালি ক্ষারক দিয়ে দেয়, তাহলে গ্রুপ 1 আর গ্রুপ 2 বাদে বাকি সবকিছুকে আমি দুর্বল কাউন্ট করব। তো এগুলো আমার অম্ল ক্ষারকের পয়েন্ট। এখন তোমাদের এই দুইটা টপিক্স থেকে কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারো, যেমন দিশা প্রশ্ন করলো কেন হয় বা কি হয়, সেরকম প্রশ্ন চাইলে প্রশ্ন করতে পারো। এটা পেজ নাম্বার সম্ভবত 587 88 এরকম হতে পারে, আমি ঠিক শিওর না, এরকম থাকতে পারে তোমাদের বইতে, নতুন বইতে এটা অন্যভাবে দেওয়া আছে। আচ্ছা, এখন আসা হচ্ছে পরের টপিকস, অম্লত্ব ক্ষারকত্ব। অম্লত্ব ও ক্ষারকত্ব, এটাও ক্ষারকতয়, ক্ষারকতয়, হ্যাঁ। এটাও কিন্তু MCQ এর বাইরে প্রশ্ন আসবে না। MCQ এর বাইরে এটারও প্রশ্ন আসবে না, আগে বলে দিই, এটা সিকিউ এর কোনো প্রশ্ন না। তবে এই এসিড বা তোমার হচ্ছে গিয়ে ক্ষারকের যে শক্তি মাত্রা, এগুলা মাঝে মাঝে সিকিউতে চলে আসে। এটা দু একটা বোর্ড যদি দেখো, এগুলা এইটুকু মাঝে মাঝে সিকিউতে চলে আসে। তবে অম্লত্ব ক্ষারকত্ব ঠিক সিকিউতে আসার মতো না, MCQতে বেশি আসে। আমি প্রশ্নটা তোমাদের বুঝাই দিচ্ছি সংজ্ঞা সহকারে, তাহলে বুঝতে পারবা। এখন প্রশ্ন হচ্ছে, অম্লত্ব আর ক্ষারকত্ব একটা হচ্ছে ধর্ম বা একটা পাওয়ার বলতে পারো, ধর্ম বা পাওয়ার। তো অম্ল বা অ্যাসিডের ক্ষারকত্ব থাকে, অম্ল বা অ্যাসিডের ক্ষারকত্ব থাকে। এর মানে হচ্ছে ওই অম্লটা কতগুলো H+ কে প্রশমিত করতে পারে, সরি OH- কে, মিস্টেক। ওই অম্লটা কতগুলো OH- কে প্রশমিত করতে পারে। ফর এক্সাম্পল মনে করো HCl, এর পক্ষে একটা মাত্র OH কে প্রশমিত করা সম্ভব। তার মানে H2O+Cl-, মানে এটার ক্ষারকত্ব হচ্ছে 1। একইভাবে যদি তুমি H2SO4 বলো, এর পক্ষে কয়টা OH- কে প্রশমিত করা সম্ভব? কয়টা? আরে হ্যাঁ বা না তো বলো স্যার, একটা দুইটা তিনটা, বা পারি না কিছু তো বলবা। আমি দুইটা। জানি অনলাইন ক্লাসে দুইটা, আমি জানি স্যার অনলাইন ক্লাসে দুইটা। খুব বেশি মনোযোগ পাওয়া এটা সবার সহজ না, তারপরে বলে দুইটা। তার মানে এখানে 2H2O+SO4 2-, মানে এর এর হচ্ছে গিয়ে ক্ষারকত্ব 2। তাহলে অম্লের কি থাকবে? অম্লের ক্ষারকত্ব থাকবে, মাথায় রাখো পরে ভ্যাস লাগায় না আবার। অম্লের ক্ষারকত্ব থাকে। আচ্ছা, এখন এটা গেল অম্লের ক্ষেত্রে। একই সাথে কিন্তু অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড, এদেরও ক্ষারকত্ব থাকে।
অধাতব অক্সাইডের ক্ষারকত্ব তাই, কারণ তারাও কিন্তু ওই ওএইচ বা কোনো ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে। ফর এক্সাম্পল মনে করো হচ্ছে SO2, এটা একটা অধাতব অক্সাইড। প্লাস এই ক্ষেত্রে যখন তোমরা ক্ষারকত্ব বের করবে তখন একটা আইডিয়াল বা এক আণবিক ক্ষারকে নিয়ে আসবা। যারা ইংলিশে আসো তারা তো এখানে ডাইপ্রোটিক বা মনোপ্রোটিক পড়তে পারো। একটা ওয়ার্ড আছে ইংলিশে, সেটা হচ্ছে মনোপ্রোটিক অ্যাসিড, মনোপ্রোটিক বেস বলে একটা ওয়ার্ড আছে। এই মনো বা ডাই মানে হচ্ছে ওই অ্যাসিডের মধ্যে কতগুলো H+, অথবা ক্ষারের মধ্যে কতগুলো OH মাইনাস আছে, সেখানে আমরা মনো বা ডাই বা এরকম পলি ইউজ করি আর কি। ওয়ার্ডটা আমি লিখে দিচ্ছি পাশে, ইংলিশে লিখে দিচ্ছি মনোপ্রোটিক, মনোপ্রোটিক অ্যাসিড। এর মানে হচ্ছে ওই অ্যাসিডের মধ্যে একটা মাত্র H+ আছে। একেবারে মনোপ্রোটিক বেজ যদি বলা হয়, মনোপ্রোটিক বেজ, NO, হ্যাঁ, মনোপ্রোটিক বেজ, এর মানে হচ্ছে ওই বেজ একটা মাত্র H+ কে প্রশমিত করতে পারে, Na++ OH মাইনাস। তো এই দুটো টপিকসটা একটু কনসেপ্টটা রাখা উচিত, কারণ ওই আমি এখন এই এই ফাঁকে এখানে বিক্রিয়া করাবোই সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে, NaOH এ বিক্রিয়া করাবো। কি পাচ্ছি আমি এখানে? সোডিয়াম সালফেট পাচ্ছি, সোডিয়াম সালফেট পাচ্ছি, তো সামনে 2। এর মানে হচ্ছে আমার এই তোমার অক্সাইড বা অধাতব অক্সাইডটার ক্ষারকত্ব হচ্ছে 2। মনে থাকবে? স্যার আরেকবার একটু বুঝাবেন? অম্ল, অম্ল, অম্ল কতগুলো আহ ক্ষারকের সাথে বিক্রিয়া করতে পারে বা কতগুলো OH মাইনাসকে প্রশমিত করতে পারে, সেই ক্ষমতাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। অম্ল কতগুলো আহ ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে বা কতগুলো OH মাইনাস প্রশমিত করতে পারে, সেই ক্ষমতাকে বলা হয় অম্লের ক্ষারকত্ব। তো একটা অম্ল যদি একটা OH মাইনাস কে প্রশমিত করতে পারে তাহলে তার ক্ষারকত্ব হচ্ছে 1। যদি দুইটা OH মাইনাস প্রশমিত করতে পারে তাহলে ক্ষারকত্ব হবে 2। একইভাবে যদি অম্লেরও হয়, এটা আবার অধাতব অক্সাইড যদি বলি আমরা, অধাতব অক্সাইডের ক্ষেত্রে একই রকম ব্যাখ্যা চলে আসে। অধাতব অক্সাইড গুলো তোমার অম্লধর্মী হয়ে থাকে, তো সেগুলো ক্ষারকে প্রশমিত করতে পারে। তো একটা অধাতব অক্সাইড কতগুলো সোডিয়াম হাইড্রোক্সাইড বা যেগুলা মনোপ্রোটিক বেজ এরকমের সাথে বিক্রিয়া করতে পারে, সেই সংখ্যাটাকে বলছি আমি ওই অধাতব অক্সাইডের ক্ষারকত্ব। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, নাদিয়া, তোমাদের এগুলো পড়ানো হয়েছিল? না স্যার। ক্ষারকের অম্লত্ব, ক্ষারকের অম্লত্ব হচ্ছে ওই ক্ষার, ওই একটা ক্ষার কতগুলো H+ কে প্রশমিত করতে পারে, ওই ক্ষারটা কতগুলো H+ কে প্রশমিত করতে পারে। মনে করো NaOH প্লাস একটা H+ বা HCl বলতে পারো, সেক্ষেত্রে Na++ প্লাস পানি। তার মানে কি এটার অম্লত্ব হচ্ছে, এটার অম্লত্ব হচ্ছে গিয়ে 1। এভাবে তোমরা যে কোনো ক্ষারক নিয়ে কথা বলতে পারো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কথা বলতে পারো, অ্যালুমিনিয়াম নিয়ে কথা বলতে পারো, কোনো সমস্যা নাই, সবকিছু মোটামুটি ওই সেম সিকোয়েন্স ফলো করবে। সমস্যাটা বাদে কোথায়? সমস্যা বাদে হচ্ছে ওই যে এখানে যেমন পড়লাম অধাতব অক্সাইড, এখানেও আছে হচ্ছে ধাতব অক্সাইড, ধাতব অক্সাইড, এই জায়গাটা সমস্যা একটু আছে। তো এখানে ধাতব অক্সাইড গুলো মোটামুটি ক্ষারধর্মী হয়ে থাকে মোটামুটি। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো ধাতব অক্সাইড নেই, মনে করো ম্যাগনেসিয়াম অক্সাইড নিলাম, এই অক্সাইডের অম্লত্ব কত হবে? তোমরা যে কাজটা করবে, এর সাথে একটা HCl বিক্রিয়া করাই দিবা, করলে কি পাবা? লবণ পানি পাবা, লবণ প্লাস পানি পাবে। এখন তোমাদের কাজ হচ্ছে গিয়ে এটাকে ব্যালেন্স করা। তো দেখা যায় এখানে ব্যালেন্স করলে সামনে আমার 2 দেওয়া লাগে, আর এখানে তো মোটামুটি ঠিক আছে, মিলছে। তো এখন এই ক্যাটাগরিতে দেখো ম্যাগনেসিয়াম অক্সাইড দুইটা এইচ এর সাথে বিক্রিয়া করছে, ফলে এর অম্লত্ব হচ্ছে, অম্লত্ব হচ্ছে গিয়ে 2। আরেকটা মনে করো SnO2, এর সঙ্গে 4টা HCl বিক্রিয়া করে, তাহলে এর হচ্ছে গিয়ে অম্লত্ব 4। আমি বিক্রিয়া দেখাচ্ছি না,
একই কন্ডিশন হবে, এসএনসিএল4 হবে অ্যাকচুয়ালি। আর মনে করো Al2O3 এর সাথে আমার 6টা এসএল বিক্রিয়া করে, তাহলে এটার তোমার অম্লত্ব কত হবে? 6। 6। ট্রিক্সটা দেখো, যদি অক্সিজেনের যত অক্সিজেন তার বা তাকে তার সাথে বা তাকে অক্সিজেন তার সাথে 2 গুণ করতে হবে, 2 গুণ করতে হবে। তুমি কি এখন বুঝতে পারছো মানে এমসিকিউ কিভাবে সলভ করবা? জি স্যার। যত অক্সিজেন তার সাথে 2 গুণ করতে হবে। তুমি খেয়াল করে দেখো, অক্সিজেন একটা 2 গুণ করলা, অক্সিজেন দুটা 2 গুণ করতে, তিনটা 3 গুণ করলা, যেভাবে যে কাউকে বের করতে পারবা। সো আশা করি কনসেপ্টটা কোনো ঝামেলা হওয়ার কথা না। এটা এই দুটাই এমসিকিউর জন্য ভালো করে দেখে রাখবে। এমসিকিউতে প্রতিবার এখান থেকে একটা না একটা এমসিকিউ বোর্ডেও আসে, অ্যাডমিশনেও আসে। আচ্ছা, এখন আমরা একটু পিএইচ এ যাই। পিএইচ, পিএইচ মানে কি? মাইনাস লগ অফ এইচ প্লাস, বা ইংলিশে বলে পাওয়ার অফ হাইড্রোজেন আয়ন, পাওয়ার অফ এইচ প্লাস আয়ন। বা কোনো কোনো বইতে দেখবা H3O+ও বলা আছে, হাইড্রোনিয়াম আয়নও বলা আছে। একই জিনিস, কোনো পার্থক্য নাই, দুটো সেম টু সেম। সংজ্ঞাটা কি হবে? কোন জলীয় দ্রবণে, কোন জলীয় দ্রবণে উপস্থিত H+ আয়ন বা হাইড্রোনিয়াম আয়ন এর ঘনমাত্রার ঋণাত্মক লগারিদমকে ঋণাত্মক 10 বেজ লগারিদম বলতে পারো, কোনো কোনো বইতে 10 বেজ দেওয়া আছে। 10 বেজ লগারিদমকে ওই দ্রবণের পিএইচ বলা হয়। সহজ করে বললে পিএইচ মানেই যেটা বললাম, যে মাইনাস লগ অফ H+ আয়ন। আচ্ছা, একইভাবে যদি বলা হয় পিওএইচ, তাহলে কি বলবা? যদি বললাম পিওএইচ কত, তাহলে কি বলবা? কোনো জলীয় দ্রবণ উপস্থিত OH OH আর মাইনাস এর ঘনমাত্রা ঋণাত্মক 10 বেস লগারিদমকে ওই তাহলে দ্রবণের OPH। হ্যাঁ, আমি আর এটা নিয়ে সংজ্ঞাটা দিচ্ছি না, সংজ্ঞাটা ওই একই সংজ্ঞায় লিখবা, কোনো পার্থক্য নাই। তবে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এরকম, যে পিএইচ প্লাস POH = 14। তো তুমি কোনো দ্রবণের হয়তো পিএইচ বের করে ফেলছো, মানে পিএইচ বের হয়ে গেছে বা পিএইচ বের হয়ে গেছে, সেখানে তোমাকে বলা হলো পিএইচ কত, তার মানে 14 - পিএইচ। এটা তুমি দেখবা। এখান থেকে দুটো প্রশ্ন পড়বা ক্ষয়ের জন্য। পানির পিএইচ বা পিওএইচ আলাদা আলাদা আসবে, মানে দুটো সেম আলাদা আলাদা আসবে, সমান সমান 7 বলতে কি বোঝো? পানির পিএইচ বা পিএইচ 7 বলতে কি বোঝো? খ নাম্বার 1, খ নাম্বার 2, পিএইচ এর রেঞ্জ, রেঞ্জ 0 থেকে 14 বলতে কি বুঝো? এই দুটো প্রশ্ন ক্ষয়ের জন্য বেশ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মাঝে মাঝে চলে আসে। তো আমি দুটো একটু কনসেপ্টটা দিয়ে দিচ্ছি ছোট করে, তোমরা যেন বুঝতে পারো, কারণ বইতে খুব ভালো করে দেওয়া আছে। ধরো, প্রথম প্রশ্ন, পিএইচ 7 বলতে কি বুঝি? পিএইচ 7 অথবা পিওএইচ 7 বলতে কি বুঝি আমি? তো এটার জন্য আমাকে নিয়ে আসতে পানির আয়নিক গল্প, মানে গুণফল, যেটা আমরা পড়ছিলাম। পানির আয়নিক গুণফল থেকে পাই বিশুদ্ধ পানির ক্ষেত্রে, কি হারিয়ে গেল কেন? বিশুদ্ধ পানির ক্ষেত্রে H+ এর ঘনমাত্রা, মানে বিশুদ্ধ পানিতে, আচ্ছা এটা হয়ে লিখি, 25°C তাপমাত্রায় 1 লিটার পানিতে H+ এর ঘনমাত্রা হচ্ছে গিয়ে 1 × 10⁻⁷। একইভাবে OH- বললো ওই সেম কথাই লিখবা, 1 × 10⁻⁷।
তাহলে এই মানগুলো যদি তুমি মাইনাস লগারিদম দিয়ে দাও, মাইনাস লগারিদম এইচ প্লাস দাও, তো এই মানটা পাচ্ছ হচ্ছে মাইনাস লগ অফ 1 × 10⁻⁷। একইভাবে এখানে মাইনাস লগ অফ ওএইচ মাইনাস 1 × 10⁻⁷। তার মানে উভয় ক্ষেত্রে পিএইচ মানে হচ্ছে গিয়ে 7 বা পিওএস মানে হচ্ছে গিয়ে 7। পরীক্ষায় যে কোনো একটা আসবে, তুমি যে কোনো একটাই লিখবা, দুটো লেখার দরকার নাই। বইতে একটু বইটা খুলে দেখবা, এই দুটো প্রশ্নের সাথে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে বা তথ্য দেওয়া আছে। আর এখান থেকে ঘ নম্বরটা বা দ্বিতীয় প্রশ্নটা আসে যে পিওএইচ 7 কেন। তো কে ডাব্লিউ মানে হচ্ছে কি আমার এইচ প্লাস মাল্টিপ্লাই ওএইচ মাইনাস, দ্যাট মিনস ওই যে মানগুলো পেয়েছিলাম এই মানটা হচ্ছে 10⁻⁻14, মানে হচ্ছে মাইনাস লগ করলে 14 মান পাওয়া যায়। মানে এটার সর্বোচ্চ মান 14, সর্বোচ্চ মান 14, আর নিম্ন মান হচ্ছে 0। তাহলে 0 থেকে 14 হচ্ছে পিএইচ এর স্কেল। ওই সেম দুটা একই সাথে পড়তে হবে। যাকে আজকে আর সামনে আগাচ্ছি না, ম্যাথমেটিক্স আগামী দিন করাবো, কারণ ম্যাথ অনলাইনে না করানোই ভালো বলে মনে করি আমি। থ্রি ব্যাখ্যাগুলো দিলাম, তোমরা পিএইচ পর্যন্তই করে রাখবা এসিডির স্ট্রেন্থ থেকে। সো আগামী কালই দেখা হচ্ছে আমাদের, আগামীকাল আমরা ম্যাথগুলো ডিসকাস করবো। সো আনটিল আগামীকাল, ভালো থেকো।